চিত্রলেখা সিন করলো না, তার চোখে অদ্ভুত একটা জ্যোতি খেলা করলো। এই জ্যোতির রহস্য অনুভব সে আপনা আপনি পলকিত হলো। ফোনটা ব্যাগে রেখে ক্লাসে মনোযোগ দিল। চিত্রলেখা সন্ধ্যার পর থেকে নিজেকে প্রস্তুত করছে, ভাইকে কিভাবে রাজি করাবে ভাবতে ভাবতে অস্থির সে। অর্ণব বাড়িতে ফিরল 9টার পর, মুখে হাসির লেশ মাত্র নেই, সাথেই খাবার বাড়লো। অর্ণব হাত মুখ ধুয়ে এসে খেতে বসেছে। চিত্রলেখা আশেপাশে ঘুরঘুর করছে, সে অপেক্ষায় আছে কখন তার ভাইয়ের খাওয়া শেষ হবে। অর্ণব বেশ ধীরে সুস্থে খাওয়া শেষ করে চিত্রলেখাকে ডাকলো। ভয়ে আড়ষ্ট চিত্রলেখা অর্ণবের সামনে দাঁড়ালো। কিছু বলবি? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? আসলে একটু কথা ছিল ভাইয়া। হ্যাঁ, তো বল সেটা। আমি আসলে কলেজের হলে শিফট করতে চাচ্ছি ভাইয়া। কেন? বাড়ি থেকে যেতে আসতে অনেকটা সময় লাগে, তার উপর এখানে একটু নিলিবিলিতে পড়াও যায় না। পরীক্ষার সময়টুকু হলে থাকলে ভালো হতো। আমি সবাইকে বলে দিব তোকে পড়ার সময় বিরক্ত না করতে। যা, ঘরে যা। ভাইয়া, আমার এখানে পড়াশোনায় মনোযোগ বসে না, সব সময় বাচ্চাদের সাথে খেলতে মন চায়। মনকে নিয়ন্ত্রণ করে পড়। হলে থাকলে এমনিতেই মনোযোগ বসবে। হলের খাবার খেতে পারবি তুই? ওখানে এক রুমে 3 জন ম্যানেজ করে থাকতে পারবি? ভাইয়া, তুমি কি ভাবছো খরচ বেশি হয়ে যাবে? আমি আমার জমানো টাকা থেকে খরচ দিব, তোমার দিতে হবে না। বেশি বকিস না। ইচ্ছে যখন হয়েছে যাও, তবে পড়াশোনার জন্য যাচ্ছিস এটা মনে রাখিস। জি ভাইয়া। ভাবি কবে আসবে? আমি তো পরশুর মধ্যে শিফট করব, বাচ্চাদের সাথে দেখা করে যেতাম। কাল নিয়ে আসবো নি। চিত্রলেখা মাথা নেড়ে নিজের ঘরের দিকে এগোলো। এখনো অনেক কাজ বাকি তার। অর্ণব খানিকটা চিন্তায় পড়ল। চিত্রলেখা হঠাৎ হলে যাওয়ার জেদ ধরছে কেন? অপর্ণা কি কিছু বলেছে? সাথীকে ডাকলো সে। সাথী, অর্পণা কি লেখাকে কিছু বলেছে যার জন্য ও হলে যেতে চাচ্ছে? না ভাইয়া, তবে আপা সারাক্ষণ ওকে এটা সেটা করতে দেয়। হলে গেলে হয়তো বেচারার পড়ায় কোনো বাধা থাকবে না। আচ্ছা, যাও। সাথী দীর্ঘশ্বাস ফেলল। কথাটা যদিও মিথ্যে নয়, তবুও ভয় করছে সাথীর। অপর্ণার মায়ের কনলের বিষয়টা অর্ণবকে জানাতে পারলে বোঝ কম তো তার, কিন্তু সেটা তো সম্ভব নয়। চিত্রলেখা ফেসবুকে ঢুকলো। রঙ্গনকে অ্যাক্টিভ দেখে মুচকি হাসলো সে। আপনার পরিবারের সবাইকে আপনার মতো ফুল। রঙ্গনের বোন কি গোলাপ? না, আমার বোন নেই, ভাই আছে ছোট। না। ও আচ্ছা, আপনার পরিবারের ছবি দেখলাম অনেক আগের। আপনার পাশে একজন যুবক, উনি আপনার বড় ভাই? উনি আমার মামা, বয়স্ক, কিন্তু বয়স বোঝা যায় না। ও আচ্ছা, নায়কের মতো হাবভাব। তা বলা যায়, তবে উনি আপাতত রাজনীতি নিয়ে ব্যস্ত, আমাদের এলাকার চেয়ারম্যান। ও আচ্ছা। আপনার পরিবার সম্পর্কে বলুন এবার। অপরিচিতা? আমার পরিবারে কেউ নেই। সরি টু আস্ক ইউ। সমস্যা নেই, পরে কথা হবে। ফেসবুক থেকে বেরিয়ে এলো সে। যা দরকার ছিল তা জেনে গেছে, এখন শুধু কাজটা করার অপেক্ষা। চিত্রলেখা পরশুদিন হলে চলে গেল। অপর্ণার মুখ দেখে বোঝা গেল সে বড্ড খুশি। অর্ণব আজ সকালেই তাকে এনেছে। চিত্রলেখা রূপসা রাদিফকে আদর করে অর্ণবের সাথে বেরোলো। কোনো রকম কান্না আটকে রেখেছে সে। অর্ণব যদি একবার জানতে পারে চিত্রলেখা কেন এসব করছে, তবে বাড়িতে আর শান্তির চিহ্নটুকু অবশিষ্ট থাকবে না। লেখা, তুই থাকতে পারবি তো হলে? পারবো ভাইয়া, খুব পারবো। বেশ, কোনো সমস্যা হলে আমাকে জানাবি। সব সমস্যা তুমি সমাধান করলে আমি কি করে সমস্যা মোকাবেলা করতে শিখবো? সমস্যার মোকাবেলা শিখতে হয় না, পরিস্থিতি তোকে শিখিয়ে দেবে কখন কি করতে হবে, আর তুই জানিস সেটা। জানিস বলেই হলে যাওয়ার জেদ করেছিস। চিত্রলেখা কথা বাড়ালো না। অর্ণবের কথায় সে বুঝতে পারছে অর্ণব কিছুটা আন্দাজ করেছে। অর্ণব আর কিছু বলল না। চিত্রলেখাকে হলে রেখে সব বুঝিয়ে ফিরে গেল। চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলল। একটা যুদ্ধ এখনো বাকি আছে, নিজের সাথে যুদ্ধ, নিজের অস্তিত্বকে জাগ্রত করার সে যুদ্ধ। নওশাদ মাত্র গোসল সেরে বেরিয়েছে। ইদানিং মন মেজাজ খিটখিটে হয়ে আছে তার। চিত্রলেখার উপর না মেটাতে পারা ঝাঁজটা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। ফোনের মেসেজ টিউন শুনে ঘোর কাটলো তার। ফোনে হাত নিয়ে মেসেঞ্জারে ঢুকলো সে। আপনি দেখতে তো বেশ সুদর্শন, বিয়ে করেননি কেন? আপনার মতো কখনো কেউ সুদর্শন বলেনি তাই। নওশাদের মনে জ্বলতে থাকা আগুনে পানি ছিটে পড়ল।
অবশেষে কেউ স্বেচ্ছায় তার জালে পা বাড়াতে এসেছে। চিত্রলেখার উপর না মেটানো ঝাঁজটা এর উপরে মেটানো যাক। আপনাকে দেখে মনে হয় আপনি বেশ শক্ত সামর্থ্য পুরুষ। সন্দেহ আছে? থাকতেই পারে। নওশাদ বুঝতে পারলো মেয়েটা তাকে কি ইঙ্গিত করছে। এসব মেয়েদের সে ভালোভাবেই চেনে। ভদ্রবেশী প্রস্টিটিউটের মতো আচরণ এদের, মুখে কিছু বলবে না অথচ ইঙ্গিতে সব চায় তাদের। নওশাদ খানিকটা ঝোঁকের মধ্যেই ছিল তখন, আগে পিছিয়ে কিছু ভাবলো না। নিজের একটা ছবি মেয়েটার ইনবক্সে পাঠালো সে। আপত্তিকর সে ছবি লাল হয়ে আসতে চলেছিল তা কখনো অনুভব করেনি সে। নির্বাচনের পূর্ব সময়ে এলাকার চেয়ারম্যানের অশ্লীল কৃতকর্মের সোশ্যাল মিডিয়া সয়লাভ। ফেসবুকের পোস্টগুলো দেখে ঠোঁটে হাসি খেলা করছে মেয়েটার। অবশ্য সে ধারণা করতে পেরেছিল লোকটা সহজেই তার জ্বালা ধরা দেবে। বাকি কাজ গার্লস গ্রুপ করে দিয়েছে। গার্লস গ্রুপের একটা মারাত্মক ফায়দা হলো একটি ইমোশনাল কথাবার্তা দিয়েই কাজ হাসিল করানো যায়। কায়া আইডি থেকে গার্লস গ্রুপে নওশাদের অশ্লীল ছবি সহ কিছু অশ্লীল কথাবার্তার স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। উপরে বেশ আবেগী বাক্য লেখা। এই লোকটা আমার এলাকার চেয়ারম্যান। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি আমাকে শারীরিক নির্যাতনের চেষ্টা করেছেন। কমেন্ট বক্সের ক্ষুদ্র একাংশ সহমত পোষণ করলো। নওশাদকে তারাও চেনে, লোকটা তাদের সাথেও খারাপ আচরণ করেছে। বেস্ট পোস্ট ভাইরাল হতেই খায়া আইডিটার আর সন্ধান পাওয়া গেল না। এতে যুক্তি আরও প্রখর হলো যেন। নওশাদই ধমকে আইডি বন্ধ করাতে বাধ্য করেছে। ফেসবুক জুড়ে এই বিষয় নিয়ে চর্চা চলছে বেশ। নওশাদ এখনও এসব নিয়ে মুখ খুলেনি। দ্রুত তাকে সব খোলসা করার আহ্বান জানানো হয়েছে। হলের বাথরুমে এই ছোট আয়নাটা বড্ড নোংরা। হলদেটে একটা দাগ আছে আয়নাটাতে। চিত্রলেখার বমি বমি ভাব পাচ্ছে। নিজের উপর আবারও একটা বিতৃষ্ণা চলে এসেছে তার। চোখে মুখে পানি দিতে আয়নার নিজের উজ্জ্বল প্রতিচ্ছবি লক্ষ্য করে সে। হলদেটে আয়নাতেও প্রতিচ্ছবিটি শুভ্র স্বচ্ছ মনে হচ্ছে। প্রতিচ্ছবিটি যেন ডেকে উঠল চিত্রলেখাকে। চিত্রলেখা নিজের ওপর ঘৃণা হচ্ছে চিত্রলেখা। কুকুরকে কামড়েছি মনে হচ্ছে। কুকুর তোমার সম্ভ্রমে হাত দিয়েছিল, আর তুমি তার সম্ভ্রম এবং ক্ষমতা ভরা বাজারে নিলামে তুলেছ। নিজের সাথে এর চেয়ে বড় ইনসাফ কি হতে পারত? নিজের কায়া পরিচয় ভুলে যাও। আমি কি ঠিক করেছি? লোকটার অশ্লীল মেসেজগুলো আমার চোখে ভাসছে দুঃস্বপ্ন হয়ে। কায়ার অস্তিত্ব মিটিয়ে লেখা হয়ে বাঁচো। কিছু বলার আগে দরজায় শব্দ শুনতে পায়। সামনে তাকিয়ে প্রতিচ্ছবিটিকে আর দেখতে পায় না সে, তবে কথাগুলো তার মনে ভাসে। সে অবশ্য সঠিক কাজটাই করেছে। এরকম একজন পুরুষের সাথে এটাই হওয়া উচিত। মরে গেছিস নাকি ওয়াশরুমে? বের হ। চেঁচামেচির শব্দে দ্রুত ওয়াশরুম থেকে বের হয় চিত্রলেখা। তাকে রুম শেয়ার করতে হচ্ছে আর্টসের একজনের সাথে। মেয়েটা বেশ উগ্র। চিত্রলেখা ফেসবুকে ঢুকলো না আর। ফেসবুক ডিলিট করে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করেছিল দিন কয়েক আগে। হোয়াটসঅ্যাপ ওপেন করতেই সিয়ামের গতকালকের মেসেজ ভেসে উঠল। চিত্রলেখা নোট খাতাটা যত্ন রাখিস। মৃদু হাসলো। সিয়ামকে অনলাইনে দেখে রিপ্লাই দিল। এতই যখন নোট খাতার চিন্তা, তো দিলে কেন আমায়? সাহায্য তো করতে নাই মানুষকে। সাহায্য করে বারবার খোঁটা দেওয়া উচিত? আচ্ছা সরি, পরীক্ষা তো কয়েকদিনের মধ্যে, পর মনোযোগ দিয়ে। আচ্ছা। ফোন রেখে বসতে ওয়াশরুম থেকে তার রুমমেট বেরোলো। মেয়েটার নাম সঞ্চারী, হিন্দু সম্প্রদায়ের। আরেকজন রুমমেট আছে অহনা নাম। অহনা সায়েন্স ডিপার্টমেন্টে। সঞ্চারীর চোখ জোড়া সবসময় অদ্ভুত এক রাগান্বিত থাকে। সে এসে বসলো চিত্রলেখার ঠিক মুখোমুখি। তুই সায়েন্সের? হ্যাঁ। আমার বাংলা নোটটা করে দে তো। আমার পড়া আছে। এত তোর পড়া আছে, পরে পড়বি। আমার কাজটা কর আগে, বেশি কথা বলিস না। চিত্রলেখা ঝগড়া করতে ইচ্ছে করলো না। তার উপরে এই মেয়ে এসেছে গায়ে পড়ে ঝগড়া করতে। কি লাভ তাকে খেপি। দীর্ঘশ্বাস ফেলে সঞ্চারীর জন্য নোট করতে বসলো সে। বুটের আগে এসব ফাইজলামি করার কোনো মানে হয় নৌশাদ? যেভাবে পারো এসব বন্ধ করো। আমি দেখছি বিষয়টা। নওশাদ ফোনটা দূরে আছাড় মারলো। আসলে সে হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। চিত্রলেখাকে দেখার পর থেকে তার মধ্যে যে আগুনের শিখা জ্বলতে শুরু করেছে তা কেবল চিত্রলেখার নরম শীতল স্পর্শে দূর হওয়া সম্ভব। নিজের লোকদের কাজে লাগিয়ে ভাইরাল পোস্টগুলো সরানোর ব্যবস্থা করেছে নওশাদ।
আর পাবলিককে বুজুং বাজুং বোঝানোর ফান্দিয়াটাও শেষ। এডিট বলে পুরো ব্যাপারটাই ধামাচাপা দেওয়া যাবে। তবে চিত্রলেখার ঝড় তার মনে তখনও বহমান। এই ঝড় থামানো আবশ্যক। নওশাদ মির্জাকে এখনো চেনেনি চিত্রলেখা। নওশাদ জীবনে প্রথম কাউকে বউ বানানোর স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন এত সহজে ভাঙতে তো সে দেবে না। তবে আপাতত পরিস্থিতি ঠান্ডা হওয়া অবধি নীরব থাকবে সে। নীরবেই চিত্রলেখার দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে। আশফিন আহমেদ নওশাদের অবস্থা বুঝতে পারছেন, তবে তিনি কিছু বলছেন না। ঘটনাটা আকস্মিক মনে হচ্ছে না তার। যদিও চিত্রলেখা বেশ সরল, তবুও তার সন্দেহের তীরটা কেন যেন চিত্রলেখার দিকেই ঠেকছে। কথা তিনি নওশাদকে জানাবেন না। তার ভাই ভুল করেছিল এবং শাস্তি পাওয়াটাও উচিত। যতটুকু অসম্মান তার হয়েছে তা একজন মেয়ের অসম্মানের নিকট তুচ্ছ মাত্র। অহমের ইদানিং মন ভালো থাকে না, তবুও পড়ায় মন বসিয়েছে সে। চিত্রলেখার কথা মনে পড়ে তার, আবার পরক্ষণেই মনে পড়ে ম্যামের কলেজে চান্স পেতে হলে পড়তে হবে। রসায়ন স্যারের মেয়েটা তাকে আর বিরক্ত করে না। অবশ্য তার ব্রেকআপ হয়ে গেছে, তো এখন আর বিরক্ত না করলেই কি। বড় ভাইকেও বড্ড মিস করছে সে। সব মিলিয়ে জীবনটা বেশ বিষণ্ণ কাটছে তার। অহম, কি ভাবছো এত? মা, ভাই আর কিছুদিন থাকতে পারলো না? পরীক্ষা শেষ হলেই আসবে। আমি একদিন চিত্রলেখা ম্যামের সাথে দেখা করতে যাব, ভাইয়ার সাথে। ড্রাইভার আঙ্কেলের সাথে যাও। না, আমি ভাইয়ার সাথেই যাব। আশফিন আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন। কিছু বিষয় না চাইতেও সামনে উপস্থিত হয়। এইসব বিষয় যেমন ছুঁড়ে ফেলা যায় না, তেমন প্রতিবাদও করা যায় না। রঙ্গনের ব্যাপারে তিনি কখনো চিত্রলেখাকে নিয়ে আপোষ করতে পারবেন না। রঙ্গনের মনে যে ক্ষণিকের অনুভূতি জন্মেছে তা অচিরেই বিনাশ হওয়াটা আবশ্যক ছিল। তার জন্য নিজের ছেলের সাথে রুক্ষ ব্যবহার তার কাছে অযৌক্তিক নয়। রঙ্গনের জন্য তিনি সেরা ছাড়া কিছুই নির্বাচন করবেন না কখনোই। চিত্রলেখার লেখা শেষ করতে অনেকটা সময় লাগলো। অতঃপর সঞ্চারীকে নোটটা দিল। সঞ্চারী অনেকটা রুক্ষভাবে সেটা নিল। চিত্রলেখার বিরক্ত লাগলো, কিছু বলল না। অযথা অশান্তি করার ইচ্ছে তার নেই। যে অশান্তি থেকে বাঁচতে সে এখানে এসেছিল, সে অশান্তি বোধহয় এত সহজে তাকে ছাড়বে না। তুই নোটে কাটাকাটি করেছিস কেন? দেখে লিখতে পারিস না? এত সমস্যা হলে নিজে লিখতে পারো, কেউ সাহায্য করলে ধন্যবাদ দিতে শেখো। তোকে কেন ধন্যবাদ দিতে হবে? তোমার নোটটা আমি করে দিয়েছি, ধন্যবাদ না দিতে পারলে ভুল ধরিও না অযথা। ভুল করলে ভুল ধরবো না? নিজে লেখো তাহলে। মানে? চিত্রলেখার কণ্ঠস্বর উঁচু হলো। সবসময় নীরব থাকা যায় না। চিত্রলেখার উচ্চ কণ্ঠস্বর বোধহয় দমে গেল সঞ্চারী। মুচকি হাসলো সে। নোট খাতাটা বিছানায় ফেলে বেশ ফুরফুরে মেজাজে চিত্রলেখার বাহু ধরে তাকে বিছানায় বসালো। আসার পর থেকে দেখতেছি চুপচাপ, যে যা বলে তাই শুনতেছিস। এই যে তোর মধ্যে বাকশক্তি আছে, এটাই পরখ করলাম। মানে প্রতিবাদ করতে শেখ। সবার কথা মাথায় রেখে কাজ করলে নিজের ভালো থাকার সবটুকু অংশ বিসর্জন দিতে হবে। আর অন্যের জন্য সর্বস্ব বিলিয়ে কেউ ভালো থাকে না। অযথা ঝগড়া বাড়ে প্রতিবাদ করলে। তার জন্য সব মেনে নিবি? শোন, জীবনে লড়াই না শিখলেও কৌশলী হতে হয়। মুখে ঝগড়া না করলেও সুচতুর ভাবে পরাজিত করতে হয় শত্রুকে। যুক্তিবাদী হ। তোকে আমি প্রতিবাদ করতে বলছি তোর কাজের মাধ্যমে। সবার হাতে হা মিলাস না, পরে যেন পস্তাতে না হয়। জীবন বড্ড কঠিন। আবারও হাসলো। চিত্রলেখা লক্ষ্য করলো মেয়েটার হাসি অদ্ভুত সুন্দর। এতক্ষণ যাকে উগ্র মনে হচ্ছিল, তাকে এক মুহূর্তেই যেন খুব ভালো মনে হচ্ছে তার। চিত্রলেখার চোখে আবারও সেই জ্যোতি অনুভব করলো সে। ভুল কিছু সে করেনি, সে লড়েছে নিজের জন্য, তবে নীরবে। ইন্ট্রোভার্টরা সচরাচর লোক সমাগম ভয় পায়, তবে ভার্চুয়াল জগৎটা তাদের জন্য কমফোর্ট জোন। এখানে তারা নিজেদের রাজত্ব চায় না, এখানে তারা নিজেদের রাজত্ব চালায় না। ইন্ট্রোভার্টদের জন্য এই ভার্চুয়াল জগতে যুদ্ধ জয় করাও বড্ড সহজ। এরা বাস্তবতা ভয় পায়, কল্পনার আশ্রয়ে আশ্রিত। এরা কল্পলোকে বাস করতে ভালোবাসে। চিত্রলেখার আনমনে আওড়ানো কথাগুলো ঠিক সে সময় রঙ্গনের টেক্সট আসলো। টেক্সট ওপেন করতেই ভীতগ্রাস করলো চিত্রলেখাকে। রঙ্গনের থেকে এই টেক্সট মোটেও প্রত্যাশা করেনি সে। তুমি চিত্রলেখা, তাই না? রঙ্গনের মেসেজে অনেকটাই বিস্মিত হলো চিত্রলেখা। রঙ্গন কিভাবে জানলো এটা? চিত্রলেখা কি অস্বীকার করবে বিষয়টা? অস্বীকার করে লাভ নেই চিত্রলেখা, তুমি ধরা পড়েছো। কিভাবে চিনলেন? তোমার ডিটেলস ফ্রেন্ডস করা ছিল, কারণ তোমার লিস্টে কোনো ফ্রেন্ড নাই।
কিন্তু আমাকে অ্যাড করার পর সেসব তুমি হাইড করতে ভুলে গেছো। ও আচ্ছা, কলেজের নাম দেয়া আছে শুধু, তাতেই চিনলেন? না, ইমেল আইডি দিয়ে রেখেছো। যাই হোক, আমি যে চালাক তা প্রমাণ হলো। আপনি যে দুঃখী চালাক তা বুঝতে পারলাম। দুঃখ ভাগ করে নাও, কেউ তো মানা করেনি। আমার জীবনে যেন দুঃখের খুব অভাব পড়েছে। অহম কল করেছিল, তোমাকে নাকি মিস করছে। আসলে আমার পরীক্ষাটাই পড়াতে নিষেধ করেছে ভাইয়া। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার ক্লাস আছে ভাইয়া, টাটা বাই। চিত্রলেখা ফোন রাখলো। মিথ্যে বলেছে সে, এখন তার ক্লাস নেই। তবে রঙ্গনের সাথে কথা বাড়াতে অপরাধ বোধ হচ্ছে তার। আশফিনা আহমেদ তাকে নওশাদের কবল থেকে বাঁচিয়েছেন। তাকে দেখেই বোঝা যায় তিনি চান না চিত্রলেখা ভুলেও রঙ্গনের আশেপাশে থাকুক। এই জিনিসটা আশফিনা আহমেদ চোখ দেখেই বুঝতে পেরেছিল সে। রঙ্গনের সাথে কথা বাড়ানো তার জন্য ক্ষতিকারক। চিত্রলেখা ফোন পাশে রেখে বই নিয়ে বসলো। একটু বাদেই সঞ্চারী এলো তার কাছে। কি পড়ছিস? রসায়ন। তুই কোথায় গিয়েছিলি? এক বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু? ছেলে বুঝি? বাবা, ধুর, উল্টাপাল্টা ভাববি না একদম। আচ্ছা বেশ, নাম কি তোমার বন্ধুর? অভিক। ভালোই। সঞ্চারীর মুখে লাজুক আভা নজর এড়ালো না চিত্রলেখা। মেয়েটা নিশ্চিত অভিককে পছন্দ করে মনে মনে। চিত্রলেখা সেসব ভাবার সময় পেল না। দুদিন বাদে পরীক্ষা, অথচ পড়াশোনার অবস্থা বেহাল। বইয়ে মনোনিবেশ করলো সে। সাথী বেশ অনেকক্ষণ ধরে অনেকের ফোন নম্বরে কল করছে, ফোন বারবার ওয়েটিং বলছে। সাথী বেশ বিরক্ত হলো। ছেলেটা ইদানিং নিচ থেকে কল একদম করে না। অনেকের ব্যস্ততা বোঝে সাথী, কিন্তু তবুও তার মন মানতে চায় না। প্রেমের বিয়ে, টানটা একটু বেশিই খাটে। এইসব ভাবতে ভাবতে অপর্ণা চেঁচামেচি কানে আসলো সাথীর। ফোন বিছানায় রেখে বাইরে আসে সে। কি হয়েছে আপা, এত চেঁচামেচি করছো কেন? আমার কাপড় ধুয়ে রেখেছিলাম ছাদে মেলতে দেওয়ার জন্য। রূপসার অত্যাচারে ভুলেই গেছি। তুইও তো একটু দেখতে পারতিস। আমি রান্না করছিলাম আপা। ওই এক হয়েছে তোর রান্নার বাহানা। কাজ আমিও করি। সংসার করতে হলে সব দিকে মন দিয়ে রাখতে হয়। প্রেম করে বিয়ে করছো তো সংসার টেকে না। সকাল থেকে সব কাজ করলাম আমি, অথচ সংসারে মনও আমার টেকে না। আপনি ঠিক কোন কাজটা করে সংসারে মন বসাচ্ছেন আপা? সাথে ঝাঁঝালো প্রশ্নে ভ্রু কুচকালো অপর্ণা। সাথে কখনো এভাবে কথা বলে না তার সাথে। সাথীর মন এমনিতেই বিক্ষিপ্ত অনেকের কারণে। তার উপর অপর্ণা চেঁচামেচি সে কিছুতেই সহ্য করতে পারেনি। খানিকটা উগ্র স্বরেই উত্তর দিয়েছে, সাথী বাড়াবাড়ি করবি না একদম। কি করবেন? মাকে দিয়ে আমাকেও নোংরা গালিগালাজ করবেন? আমি চিত্রলেখা নই আপা। অর্ণব ভাই সত্যিটা জানলে আপনার সংসার বাঁচবে তো? আমার সাথে লাগতে আসিয়েন না। সাথে চুপচাপ নিজের ঘরে ঢুকলো। অপর্ণার সাথে সে কখনো উচ্চবাচ্য করেনি, তবে অপর্ণার কীর্তিকলাপে সে এখন বিরক্ত। চিত্রলেখাকে যতটা বাজেভাবে অপমানিত করেছে তার মা, এরপরও কোন মুখে সে এ বাড়িতে কর্তৃত্ব ফলাতে চায় বুঝে উঠতে পারে না সাথী। অনেকের নম্বরে অনেকবার কল করলো সে। এবার কল রিসিভ করলো। অপর পাশ থেকে মোলায়েম স্বরে একটি মেয়ে কণ্ঠে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? অনেকের কল কেন রিসিভ করছেন? স্যার মিটিংয়ে আছেন, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ওনার পিএ এস তো জাহিদ ভাই ছিল। উনি রিজাইন করেছেন ম্যাম। আচ্ছা, অনেক আসলে আমাকে বলবেন কল করতে। আচ্ছা ম্যাম। সাথে কল কাটলো। বিরক্তি আরও বেড়েছে তার। একজনের কল কি ওইভাবে রিসিভ করে? যতই সে বিয়ে হোক, স্বভাব সুলভ হিংসাটা জেগে ওঠে তার মন। পরক্ষণেই গ্যালারিতে ঢুকে তার এবং অনেকের অনেক আগেরকার ছবিগুলো দেখতে থাকে। সময় বড্ড দ্রুত অতিবাহিত হয়। চোখের পলকে সপ্তাহ দুয়েক পেরোলো। এর মধ্যে চিত্রলেখা ফেসবুকে ঢুকে নেয়ার নওশাদের বিষয়টা ধামাচাপা পড়েছে। সিয়াম অবশ্য প্রতিদিন পরীক্ষার খোঁজ নিয়েছে। চিত্রলেখার মাঝে মাঝে মনে হয় সিয়াম তাকে প্রয়োজনের তুলনায় একটু বেশি করুণা করে। পরীক্ষা শেষ হওয়ায় এক সপ্তাহে ছুটি দিল কলেজ থেকে। চিত্রলেখা ভেবেছিল বাড়িতে যাবে না, কিন্তু কেউই থাকবে না হলে। সঞ্চারীও চলে যাচ্ছে। শেষমেশ বাধ্য হয়ে চিত্রলেখাকে বাড়িতে ফিরতে হলো। অনেকও ছুটিতে এসেছে। বাড়ির পরিবেশ বেশ ঠান্ডা, সবাই আছে কিন্তু কিছু একটা নেই, এমন অবস্থা। চিত্রলেখা কিছু বুঝতে পারে না। সাথীর আশেপাশে ঘুরঘুর করছে সে। সাথী লক্ষ্য করলো। কি হয়েছে তোর? আশেপাশে এভাবে ঘুরঘুর করছিস কেন? বাড়ি এমন শান্ত কেন ভাবি? মনে হচ্ছে কিছু হয়েছে।
অনেকদিন পর এসেছিস তাই এমন ভাবছিস। কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। তোকে ছাড়া বাড়িটা মরুভূমি হয়ে গেছে। হয়েছে, পাম দিও না এত। দুজনে খিলখিল করে হেসে উঠল। চিত্রলেখাকে হাসতে দেখে মনের ভার কমলো সাথী। সে দুশ্চিন্তায় ছিল, হলে না জানি কেমন করে থাকছে চিত্রলেখা। তোর হলে অসুবিধা হচ্ছে নাকি? একদম না, একটা বান্ধবী আছে খুব ভালো, সব সময় খেয়াল রাখে আমার। আর আরেকজনের সাথে কথাবার্তা হয়নি তেমন, তবে দুজনেই যথেষ্ট ভালো। এর মতো পরিস্থিতি নাকি ওখানে শান্তি খুঁজে পাস? চিত্রলেখা উত্তর দিতে পারল না। যত যাই হোক, বাড়িতে সে স্বস্তি পায়। তা কি আদৌ হলে পাওয়া সম্ভব? বোধ হয় না। নীরব থাকলেও সে। তোর ভাইয়াকে চা দিয়ে আয় যা। ছোট ভাইয়া আমাকে দেখলে বিরক্ত হবে ভাবি। বেশি বুঝবি না, যা। চিত্রলেখা চুপচাপ চায়ের ট্রে হাতে নিল। তার ছোট ভাবি যে তাকে এবং তার ভাইকে মেলানোর এই ব্যর্থ প্রচেষ্টা কতবার করেছে এই হিসেব নেই। চায়ের ট্রে বেড সাইডে টেবিলে রেখে আশেপাশে তাকালো চিত্রলেখা। আশেপাশে অনেক নেই, বাথরুম থেকে পানির আওয়াজ আসছে, সেখানেই গেছে বোধহয়। আচমকা চিত্রলেখা চোখ পড়লো বিছানায় পড়ে থাকা ফোনটার উপর। কারো ইনবক্স ওপেন করা। একটু পরে একটা ছবি আসলো সেখানে, একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। চিত্রলেখা খানিকটা বিস্মিত হলো, কিছু বলল না। আরে লেখা তুই হঠাৎ আমার রুমে? হ্যাঁ, চা দিতে এসেছিল ভাইয়া। ও বস, পড়াশোনার কি খবর? এই তো ভালোই। তোদের বয়সী মেয়েদের মাথায় সমস্যা আছে বুঝলি। দুদিন ধরে একজন খুব জ্বালাচ্ছে। ভেবেছিলাম অল্প বয়সী বকাঝকা করবো না, এখন দেখ ছবি পাঠিয়েছে। এখন রাগারাগি করলে দোষ তো আমার দেবে। ব্লক করে দাও ভাইয়া, অযথা ঝগড়া করে কি হবে? অনেক মাথা নেড়ে সায় জানালো। চিত্রলেখার সংকোচ কিছুটা দূর হলো। অনিকার সাথের প্রেমময় দিনগুলোর কথা চিত্রলেখা জানে। ভাবি তাকে সব স্মৃতি হুবহু বলে রেখেছেন। চিত্রলেখা এই দুজনের দিকে তাকায় আর ভাবে তারা যেন সুখী হয় সর্বদা। তোমার বোন আবার কেন এসেছে? আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। অর্ণব অপর্ণার কথার উত্তর দিল না। অযথা এই মেয়ের প্রলাপ শোনার ধৈর্য দেখিয়ে লাভ নেই। কানার কাছে ঘ্যান ঘ্যান করার ইচ্ছে শেষ হলে নিজেই চুপ করবে। অপর্ণা দেখলো অর্ণব তার কথায় কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। এবার সে খানিকটা সাহস পেল, দ্বিধাদ্বন্দ্ব ভুলে বলে উঠল, চিত্রলেখার জন্য একটা ভালো ছেলের প্রস্তাব এসেছে। ছেলে যথেষ্ট বড় লোক, ওকে সুখেই রাখবে। সময় থাকতে বিয়েটা পেরে ফেলি চলো, না হলে আবার কার না কার হাত ধরে চলে যাবে, তখন আমার রেডি মুখে চুনকালি মাখবে। চিত্রলেখা শুক্রবারের দুপুরে ঘুম থেকে উঠেই জানালো তাকে একটু পর দেখতে আসবে। ধরফর করে উঠল বসা থেকে। অপর্ণার কথা বিশ্বাস করতে একটু কষ্ট হলো তার। উপস্থিত কেউই যেন বিশ্বাস করতে চাইল না অপর্ণার কথা। সবচেয়ে বেশি ক্রোধ ফুটে উঠল অর্ণবের মুখে। অর্পণা, তোমাকে আমি অনুমতি দিয়েছিলাম কি আমার বোনের জন্য সম্বন্ধ দেখতে? কেন তাদের ডেকেছো তুমি? তো বোনকে কতদিন বসে খাওয়াবে? কতদিন পর, কয়েকদিন পর পালিয়ে গেলে? ছেলে ভালো দেখে এসে যাক ভালো করে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অর্ণবের উচ্চস্বরে দমল না অপর্ণা। ঝগড়া সেও পাল্টা করেই গেল। অনেক বিরক্তি চোখে দৃশ্যগুলো অবলোকন করছে। শেষমেশ দুজনকে থামালো সে। দেখো ভাইয়া, বাবি যেহেতু তাদের ডেকে ফেলেছে, তারা আসুক, লেখাকে দেখে যাক। পছন্দ না হলে আমরা রিজেক্ট করে দেব। কাউকে বাড়িতে ডেকে নিষেধ করে দেওয়াটা ভালো দেখাবে না। আচ্ছা ঠিক আছে, অর্পণা যাও, নাস্তার আয়োজন করো। চিত্রলেখা কিছুই বলল না। সে যেন জীবিত নেই। তার মতামত কেউ নেওয়ার প্রয়োজন বোধ করলো না। সাথী বোধ হয় ব্যাপারটা বুঝতে পারলো। সকালে রুম ত্যাগ করতেই সে চিত্রলেখার পাশে বসলো। মন খারাপ করছিস যে? কেউ তোর কথা জানতে চাইলো না? মন খারাপ করে কি হবে ভাবি? যা হওয়ার তা হবেই। তুই বারবার হতে দিস বলেই হয়। অপর্ণা আপা সম্পর্কে আমার বড় হলেও তোর প্রতি আমার মনে আর সম্মান অবশিষ্ট নাই। শুধু তোর কারণে কিছু বলা যায় না। তুই এত নরম হলি কেন? তোকে দেখলে আমার ভয় হয়। অন্যের কথায় যেসব ছেড়ে দিতে পারে তার অস্তিত্ব সংকটে পড়ে। আমার অস্তিত্ব কোথায়? আমিও তো অনুভব করতে পারছি না। তুমি যাও, আমি রেডি হই। শাড়ি পরতে হবে না, জামা পর। তোর স্বাদের বড় ভাবির পছন্দে আমার তিল পরিমাণ বিশ্বাস নেই। তার জন্য সং সাজতে হবে না তোকে। আচ্ছা যাও।
সাথী বের হতেই দরজা লাগিয়ে দিল চিত্রলেখা। আলমারি থেকে একটা নতুন জামা বের করে পরল। এসব বড় ভাবি কিনে দিয়েছিল তাকে, এখানেই রেখে গেছে সে। আলমারির এক কোণে পড়ে আছে চিত্রলেখার মায়ের চাদর। মায়ের কিছুই সে পায়নি, শাড়ি গহনা সব বড় ভাবির দখলে। সামান্য এই চাদরটাই সে নিজের কাছে যত্নে রেখেছিল। মায়ের কথা তেমন মনে পড়ে না তার। দুর্বিষহ সে দিনগুলো ভোলাই ভালো। চিত্রলেখার ফোন বেজে ওঠে। সিয়াম কল করেছে, রিসিভ করবে কিনা ভাবতে ভাবতেই কল কেটে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে চিত্রলেখা। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। জীবনের এই পরিস্থিতিটাকে কি বলা যায়, যেখানে সে থমকে আছে, অথচ চোখের পলকে চারপাশ পরিবর্তন হয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ব্যতীত কিছুই যেন আপন মনে হচ্ছে না তার। সিয়াম আবারও কল করলো। চিত্রলেখা এবারও রিসিভ করলো না। সিয়ামের তার প্রতি অতিরিক্ত চিন্তা চিত্রলেখার জন্য অমঙ্গলের। দরজায় শব্দ করলো সাথী। লেখা হয়েছে তোর? হ্যাঁ ভাবি, খুলছি দরজা। চিত্রলেখা দরজা খুলল, মুখে ম্লান হাসি। অবশ্য এখন চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি আশা করাটাই বেমানান। সাথীর বড্ড মায়া লাগে মেয়েটার প্রতি। মনে হয় একটু যদি মেয়েটাকে হাসি খুশি রাখা যেত। কি ভাবছো ভাবি? ওনারা চলে আসবে একটু পর। তুই আমি না আসা অবধি বের হবি না। তোর বড় ভাবির পছন্দ আগে পরখ করি, তার আগে তোকে ওদের সামনে আনবো না। এত সন্দেহ করো না তো ভাবি, যা হবে দেখা যাবে। সাথী চুপ করলো। চিত্রলেখা মেয়েটা বেশি চিন্তামুক্ত হয়ে পড়েছে, নাকি জীবনের প্রতি আর কোনো মায়াই অবশিষ্ট নেই তার। কত সহজে সবকিছু মেনে নিচ্ছে। অন্তর বেশ অস্বস্তি বোধ করছে। তার মা বেশ রসিয়ে রসিয়ে আলাপ করলেও সে এইসবে সায় দিতে পারছে না। সে এসেছে মেয়ে দেখতে, এসব দুনিয়ার প্যাচাল শুনতে কি আর ভালো লাগে? অনেক সময় তো হলো, মেয়েকে ডাকলে ভালো হতো। আরে একটু বসুন, মেয়ে আসছে। অন্তরের উতলা ভাব বেশ বুঝতে পারে সাথী। লোকটাকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। বয়স 35-এর কাছাকাছি, থাকেও প্রবাসে। বিয়ে করে সেখানেই চলে যাবে আবার। এই ছেলেকে দেখা মাত্র না বলা যায়, তার সামনে চিত্রলেখাকে আনার ভুল সাথী করবে না। অর্ণবকে বিষয়টা আড়ালে বলার জন্য উদ্যত হলো সে। এরই মধ্যে অপর্ণা স্কট হয়ে দণ্ডায়মান হলো। আরে সে কি এতক্ষণ ধরে সাজছে নাকি লেখা? আমাদের মেয়ে এমনি সুন্দর। অন্তর, তুমি এক কাজ করো, ওর ঘরে গিয়ে কথা বলে এসো, ওকে নিয়ে তারপরে এসো। এই তো সোজা গিয়ে ডান পাশের ঘরটাই ওর। ধন্যবাদ। অন্তর অনেকটা লাভ দিয়ে নিজের জায়গা ছেড়ে উঠল। অন্তরের মায়ের এত উতলা ভাব পছন্দ হলো না, তবুও চুপ রইলেন তিনি। অন্তর চিত্রলেখার ঘরের দরজায় টোকা দিল। সাথী ভেবে দরজা খুলল চিত্রলেখা। চোখের সামনে অপরিচিত মানুষকে দেখে খানিকটা বিব্রত বোধ করলো সে। অদ্ভুত তো, লোকটা সোজা তার ঘরে এসেছে কেন? এত অবাক হচ্ছ যেন আমাকে আশাই করনি। আসলে তুমি কিন্তু মারাত্মক সুন্দর। চিত্রলেখা বিরক্ত হলো। প্রথমত লোকটা তার অনুমতি ছাড়াই তার ঘরে প্রবেশ করেছে। দ্বিতীয়ত লোকটার তাকানোর ভঙ্গি বেশ অস্বস্তিকর। তো তুমি এখনো পড়াশোনা করছো? জি। বেশ ভালো, বিয়ের পরেও কন্টিনিউ করতে পারবা, আমার সমস্যা নেই। চিত্রলেখার উত্তর না পেয়ে আবারও কথা বাড়ানোর চেষ্টা করলো অন্তর। তো তোমার শখ কি? তেমন শখ নেই। ও, আর কিছু বলার আগে বাইরে থেকে ডাক পড়লো দুজনের। চিত্রলেখা স্বস্তি পেল। অন্তরকে রেখে সে আগে আগে বেরিয়ে এলো। চিত্রলেখার তড়িৎ গতিতে আসাটা পছন্দ হলো না অন্তরের মায়ের। মেয়ে মানুষ এত দ্রুত হাঁটবে কেন? ভ্রু কুচকালেন তিনি। চিত্রলেখাকে বলার সুযোগই দিল অপর্ণা। সে উত্তর করতে লাগলো, পারে। আরে আমাদের রান্না তো বেশিরভাগ ওই করে। এত সুন্দর রান্নার হাত খালাম্মা, আপনি একবার খেলে আর কারোর হাতের রান্না খেতেই পারবেন না। ভালো তো, চাকরি বাকরির ইচ্ছে আছে নাকি? চিত্রলেখা চুপচাপ দাঁড়িয়ে আছে। সে নীরবে থেকে বোঝার চেষ্টা করছে বিষয়টা কত দূর গড়ায়। বোবা হলেই বোধহয় ভালো হতো, তাই না? এই যে হাঁটার খোটা, চাকরির সংক্রান্ত প্রশ্ন, এসবের উত্তর দিতে হতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিয়ের পর আপনার কথার উপরে কথা বলার ক্ষমতাই থাকতো না। আপনার ছেলেকে একটা সুন্দরী বোবা দেখে বিয়ে দেন খালাম্মা। চিত্রলেখার শান্ত স্বরে বলা বাক্যটা
অন্তরের মায়ের মগজে চিরতরে সময় নিল না। অগ্নিচোখে তিনি প্রত্যক্ষ করলেন চিত্রলেখাকে। এতক্ষণ অর্ণবেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে। এতক্ষণ ধরে অন্তরের মা নিজের ছেলের নামে যে সমুদ্র সয় প্রশংসায় ফোয়ারা চূড়াচ্ছিল, তাতে এদের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে ধারণা হয়েছে তার। এবার সেও প্রতি উত্তর করলো। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।